আজকে আমরা এইচএসসি 26-এর ফিনান্স প্রথম পত্রের একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো সিকিউ করাবো। তো ফার্স্টেই তোমাদের প্রশ্নটা দেখাই দিচ্ছি। প্রশ্ন হলো, জনাব আরমান তার সঞ্চয়ের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে এ ব্যাংক বার্ষিক 10% সুদের প্রস্তাব দেয় এবং বি ব্যাংক 9% মাসিক চক্রবৃদ্ধিতে সুদের প্রস্তাব দেয়। অন্যদিকে জনাব বাতানের 5 বছর পর গাড়ি কিনতে 8 লক্ষ টাকা লাগবে। এক্ষেত্রে সি ব্যাংক তাকে 8% সুদের হারে বর্তমানে জমা রাখতে পারে। এছাড়া ডি ব্যাংকে 7.5% মাসিক চক্রবৃদ্ধিতে প্রতি মাসে জমা রাখার সুযোগ আছে। অপরদিকে আরমানের বন্ধু খালেদ 10% সুদে 3 বছরের জন্য 8 লক্ষ টাকা ঋণ নেন, যা দিয়ে বাড়ি নির্মাণ করেন। এক্ষেত্রে তিনি প্রতি বছর ঋণের কিস্তি প্রদান করেন। আবার নিউ মার্কেটে জহিরুল 8 বছরে দ্বিগুণ হওয়ার সত্ত্বে সোনালী ব্যাংকে টাকা রাখেন। অর্থাৎ এই প্রশ্নের মাঝে তৃতীয় অধ্যায়ের মোটামুটি সব প্রশ্নই বিদ্যমান। তো আমরা এক এক করে সবগুলো সিকিউ মানে গ এবং ঘয়ের জন্য যেসব ম্যাথ প্রয়োজন সবগুলো কভার করে দেবো। তো ফার্স্টেই আমরা আমাদের ফার্স্ট প্রশ্ন লিখে নিচ্ছি আর কি। এনিওয়েজ, ফোনটা একটু পড়ে গিয়েছিল। তো প্রথম প্রশ্ন হলো, 1 নাম্বার দিয়ে লিখছি, এ ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত? তো আমরা জানি ভবিষ্যৎ মূল্য বা এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো প্রশ্নটা যদি একটু ভালো করে দেখো, পিভি যেটা এ ব্যাংকে ছিল সেটা ছিল 5 লক্ষ টাকা, আই ছিল 10% আর এন ছিল 5 বছর। সো ফার্স্ট প্রশ্ন তো অনেক বেশি সহজ, যেহেতু প্রশ্নগুলো সব সহজই করছে তো এটা আসার সম্ভাবনাও রয়েছে। তো এটা হয় 8,05,255। এটা হলো এফবি। এর পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন হলো, বি ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করো। বি তো কার্যকরী সুদের হার সমান ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঠিক আছে, তো এইটা নির্ণয়ের জন্য সূত্রটা ফার্স্টে লিখে নিই। যেহেতু এখানে মাসিক কথা উল্লেখ আছে তাই এমটা আসবে। আর এটা একটু যেহেতু একটু কঠিন, এটা নাও দিতে পারে, এবার হ্যাঁ করে যাওয়া ভালো। চক্রবৃদ্ধির সংখ্যা হলো এম, প্রতি মাসে তাই হলো 12 বার। শূন্য দশমিক শূন্য নয়। আমি শুধু অ্যান্সার দেখাই দিচ্ছি, অত বেশি ডিটেলসে করতেছি না, বিকজ আমি ক্যালকুলেটারে আগেই মান সব বের করে রাখছি। এফেক্টিভ অ্যানুয়াল রেট হলো 9.3%। এরপরে প্রশ্ন, সি ব্যাংকের বর্তমান জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। সি এটাও হলো এফবি, এফবি দেওয়াই আছে, তাহলে পিভি নির্ণয় করতে হবে। তো এফবি প্রশ্নে দেওয়া ছিল 8 লক্ষ টাকা, যেহেতু তিনি 5 বছরের জন্য 8 লক্ষ টাকা চান। এন সমান 5 বছর, আই সমান 8%। সো পিভি সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো এফবি হলো 8 লক্ষ, 1 এটা প্লাস, আই হলো 0.805, তো সে 5,44,466.56 টাকা। এখানে আমরা 3টা প্রশ্ন পেলাম। প্রথমে যে প্রশ্নটা দেখাইছিলাম ওইটা একটু কাইন্ডলি দেখে সব করলে সব ভালো হয়, কারণ ওইটার আদলেই সবগুলো প্রশ্ন আর কি, মানে যত ধরনের প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এরপরেরটা, ডি ব্যাংকের প্রতি মাসে জমাকৃত টাকার পরিমাণ। সো জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে।
এই জন্য প্রশ্নে দেওয়া আছে কি সেগুলো দেখতে হবে। এখানে গাড়ি কেনার জন্য 8 লক্ষ টাকা, কিন্তু এটা মাসিক সুদ দেবে 7.5% এবং 5 বছরের জন্য, অর্থাৎ FPA I N অ্যান্ড M সমান 12 বছর, কারণ প্রতি মাস N সমান 5 বছর, 60% সুদ দেবে বা 0.75, অ্যান্ড FPA সমান 8 লক্ষ টাকা। আমাদের নির্ণয় করতে হবে A সমান what, so FPA is equal to A into 1 plus I divided M, I divided M minus 1। সেখানে 8 লক্ষ আগে থেকেই আছে, 1 প্লাস 75 ডট M, 5 গুণ 12, 1। লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তা বিষয় নাই, অঙ্কটাই মেইন। এখন A সমান হবে ওপরে 8 লক্ষ আর নিচে এই পুরোটার মান আমি আগেই বের করে রাখছি, এটা হলো 72.5271। সো A ইজ ইকুয়াল টু, আচ্ছা, এবং A সমান হয় হলো 11,030.36 টাকা। এরপরের প্রশ্ন, খালেদের প্রতি মাসে কিস্তির পরিমাণ কত? কিস্তির পরিমাণের জন্য একটা সূত্র অ্যাপ্লাই হয়, ওটা হলো PVA। অ্যান্ড প্রশ্নে কী কী দেওয়া আছে বলি। PVA সমান 8 লক্ষ, তো দেওয়াই আছে। N সমান 3 বছর, এগুলো প্রশ্ন যেটা প্রথমে দেখাইলাম ওখানে এসব উল্লেখ করা আছে। ইন্টারেস্ট সমান 10%। অ্যান্ড এখন PVA বের করতে হবে। PVA সূত্র হলো A ইন্টু, এখানে যেমন FBA-তে মাইনাসটা সবার পরে হয় আর PVA-তে সবার আগে হয়, 1 প্লাস I টু দি পাওয়ার N। এখানে প্রতি মাসে দেয় নাই, তাই এমও আসতেছে না, এজন্য সহজ হয়ে যাচ্ছে সূত্রটা। 8 লক্ষ টাকা PVA সমান A ইন্টু 1 মাইনাস 1 প্লাস N ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড নিচে 0.1, অর্থাৎ A ইজ ইকুয়াল টু ওপরে 8 লক্ষ ভাগ 2.4868। সো A ইজ ইকুয়াল টু হয় হলো 3,21,691.84 বা 692, একই। তো এভাবে কিস্তির পরিমাণ নির্ণয় করলাম। পরের প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন হলো 6 নম্বর, প্রতি বছরের শুরুতে কিস্তি প্রদান করলে জনাব খালেদের কিস্তির পরিমাণ কত হবে? প্রতি মাসের শুরু আছে, তার মানে প্রতি বছরের। মাসে থাকলে শুধু M দ্বারা ভাগ হয়ে যাইতো, এখন প্রতি বছরটা করতেছি। এটাও সেম, PVA এর সূত্র, PVA ইজ ইকুয়াল টু A ইন্টু 1 মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার N ভাগ I। যেহেতু প্রতি বছরের শুরুতে আছে, শুরুতে থাকলে প্রথমে এটা গুণ দিতে হয় 1 প্লাস I, এটা শেষে গুণ দিতে হয় আর কি। তো PVA আছে 8 লক্ষ, A is equal to what, I is equal to 10%, and N is equal to 3 বছর। So 8 লক্ষ is equal to 1 plus 1, 1 minus 1 plus 0.1, 0.1 into 1 plus 0.1। So আমি ডিটেলসে অত বেশি করবো না, আমি শুধু অ্যান্সার দিয়ে দিচ্ছি। এরপর ভাগ 2.7355, and A is equal to 2,92,447 টাকা প্রায়। এটা হলো প্রতি বছরের শুরুতে। এখন শেষের একটা প্রশ্ন হলো সোনালী ব্যাংকের সুদের হার নির্ণয় করো। সোনালী ব্যাংকের সুদের হারের সূত্র হলো 72-এর বিধি। 72-এর বিধি অনুযায়ী I is equal to 72 ভাগ N, এটা অনেক সহজ সূত্র আর কি। N এর মান জানলেই হয়, 8 বছর
তো 72/8 ইজ ইকুয়াল টু 9%। এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা উচ্চতার দক্ষতা বা ঘয়েতে যাব। ঘ নাম্বারে কী কী প্রশ্ন আসতে পারে। তো এগুলো হয়তো এত কঠিন আসবে না, এটা তো সহজ, কিন্তু অনেকেই মনে রাখতে পারে না 72-এর বিধিটা। তো যাই হোক, এখন আমরা উচ্চতার দক্ষতায় চলে যাব। আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নটা আবার একবার দেখাচ্ছি এবং পড়ে শোনাই কী কী আছে আসলে। জনাব আরমান তার সঞ্চয়ের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে এ ব্যাংক বার্ষিক 10% সুদের প্রস্তাব দেয় এবং বি ব্যাংক 9% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। অন্যদিকে বাতেনের 5 বছর পর গাড়ি কিনতে 8 লক্ষ টাকা লাগবে। এক্ষেত্রে সি ব্যাংক 8% সুদের হারে বর্তমানে জমা রাখতে পারেন। এছাড়া ডি ব্যাংকে 7.5% মাসিক চক্রবৃদ্ধিতে প্রতি মাসে জমা রাখার সুযোগ আছে। অপরদিকে আরমানের বন্ধু খালেদ 10% সুদে 3 বছরের জন্য 8 লক্ষ টাকা ব্যাংকে ঋণ দেন, যা দিয়ে বাড়ি নির্মাণ করেন। এক্ষেত্রে তিনি প্রতি বছর শেষে ঋণের কিস্তি প্রদান করেন। আবার নিউ মার্কেটে জহিরুল ইসলাম 8 বছরে দ্বিগুণ হওয়ার সত্ত্বে সোনালী ব্যাংকে টাকা রাখেন। হ্যাঁ, তো আমি এবার ফার্স্টে প্রশ্নগুলো লিখে নিচ্ছি, এরপর এক এক করে উত্তর দিচ্ছি। সো উচ্চতার দক্ষতার জন্য আমি এই 3টে প্রশ্ন লিখে নিয়েছি। বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত, ডি ব্যাংকের কার্যকরী সুদের হার কত এবং খালেদের ঋণ পরিশোধ সূচি নির্ণয়। তো এই 3টা করলে মোটামুটি, কারণ ওখানে এনআইটির অঙ্ক করা হয়ে গেছে, তো আমরা এক এক করে এগুলো করব। প্রশ্নটা আমি প্রথমেই দেখাই দিছি। তো বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো ওখানে পিভি ছিল 5 লক্ষ টাকা, আয় ছিল 9% এবং এন ছিল 5 বছর। এগুলো দেওয়া আছে এবং আমার বের করতে হবে ফিউচার ভ্যালু। সো এফপি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস এম ইন্টু এন এম। ও হ্যাঁ, এম বলার কথা ভুলে গেছি। এম সমান প্রতি মাসে, তাই 12 বার। পিভি 5 লক্ষ টাকা, 1 প্লাস আই 9 সমান 0.9 0.9 12, তো 5 গুণ 12 ডিরেক্ট উত্তর লিখে দিলাম 7,82,840.50 টাকা প্রায়। সো এই ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে 7,82,840.50 টাকা প্রায়। সরি, এটা এ ব্যাংক না, এটা বি ব্যাংকের। এটা বি ব্যাংক। এই ব্যাংকেরটা তো প্রথমেই বের করছিলাম আমরা, যদি খেয়াল করে দেখি। হ্যাঁ, এ ব্যাংকেরটা 8,05,255, আর বি ব্যাংকেরটা 7,82,840 টাকা। তাহলে এই ব্যাংকে বেশি পাবেন, এই ব্যাংকে বেশি পাবেন, এবং এ বিয়োগ বি করলে কত বেশি পাবেন তা চলে আসবে। এরপরের প্রশ্ন, ডি ব্যাংকের কার্যকরী সুদের হার কত? ডি ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয়ের জন্য আমাদের প্রথমে সুদের হার নির্ণয় করতে হবে। সুদের হার প্রথমে দেওয়া আছে 7.5%। এরপর এম সমান 12 বার। তাহলে EAR ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100%। ওকে, 1 প্লাস 0.75 ডিভাইডেড বাই 12 মাইনাস 1 ইন্টু 100%। এর ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি 7.76%। ডি ব্যাংকের কার্যকরী সুদের হার হলো 7.76%। অপরদিকে সি ব্যাংকের ছিল, এখানে আমরা বের করছিলাম 8%, হয়তো ও না, সি ব্যাংকেরটা প্রশ্নে দেওয়া আছে 8%, আর এটা বেরোচ্ছে 7.76%। তাই সি ব্যাংকে, এটা কি বড় না, এটা ছোট 8%, এটা ডি এর আর এটা সি এর, তাই সি বেশি প্রেফারেবল। সি ব্যাংকে টাকা রাখা ভালো বা যৌক্তিক, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা খালেদের ঋণ পরিশোধের সূচি নির্ণয় করব। এই প্রশ্নটা দেওয়ার আগে আমি আরেকবার বলবো প্রশ্নটা পড়ে নিতে। তো আমি একটা ছক আঁকাই নিচ্ছি প্রথমে। তো আমরা ছক আঁকাই ফেলছি। এখানে 1 2 3 4 5 6 6টা কলাম থাকবে, অ্যান্ড 1 2 3 4 5 5টা রো থাকবে। প্রথমটাতে এই রোটা আসলে সময়ের উপর ভিত্তি করে 5টা 6টা 7টাও থাকতে পারে। এখন প্রথমটাতে বছর থাকবে 1 2 3, কারণ এখানে খালেদ 3 বছরের ঋণ দিয়েছে আর কি। তো এখানে 2 নম্বরে থাকবে বছরের শুরুতে ঋণের পরিমাণ, 3-এ থাকবে কিস্তি, 4 নম্বর থাকবে সুদ, এবং এই যে সুদটা হবে সেটা হলো বছরের শুরুতে যে ঋণ থাকবে সেটার উপর কত শতাংশ সুদ দেওয়া আছে সেটা,
5 নাম্বার থাকবে 3 বিয়োগ 4, অর্থাৎ কিস্তি থেকে এই সুদটা বিয়োগ করতে হবে, তাহলে যে আসলটা বের হবে সেটা এখানে লিখতে হবে। আর 6 নাম্বার হলো 2 বিয়োগ 5। 2 নাম্বার আছে বছরের শুরুতে ঋণের পরিমাণ, সেটা থেকে 5 বিয়োগ করতে হবে, মানে আসলটা বিয়োগ করতে হবে, তাইলে বছর শেষে ঋণ যেটা সেটা বের হবে। তো আমরা প্রথম থেকেই শুরু করব। প্রথমে আছে 8 লক্ষ টাকা। আমরা জানি তিনি সুদ যেটা দিয়েছেন সেটা হলো 80,000 টাকা, কারণ 10%। অ্যান্ড কিস্তির পরিমাণ সব ক্ষেত্রে তো সমান হয়, সেটা দেখাই কই নির্ণয় করছি। 3,21,692 টাকা বের করছি। রাইট, এই তো খালেদের প্রতি মাসে কিস্তির পরিমাণ, এটা আমরা কিন্তু অলরেডি বের করে রাখছি, এই জন্য আমরা লিখতে পারতেছি। এই তো 3,21,691 বা 92, এটা 2 করে দেওয়া হয়েছে আর কি। 92 টাকাটা আমরা আগেই বের করছি। এই কিস্তির টাকাটা আমরা প্রথমেই লিখে নিব। হ্যাঁ, তো এরপর এইগুলো ফলো করে আমরা এখন পরিমাণগুলো লিখব। আমি বেশি হিসাব করতেছি না, কারণ আমি পদ্ধতি একটু আগেই বললাম। তাহলে এইটাই আবার এখানে লিখতে হবে, তার মানে 5,58,308। তারপরে এটার উপর সুদ ধার্য করলে ওটা 10%। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা তৃতীয় বছর বা শেষের একদম শেষ কলামের শেষ রোতে সবসময় এটা 0ই হবে। এখন 0 করতে যা যা পরিমাণ, সেই পরিমাণটাই লিখতে হবে এখানে। এখন এটা করলে 0 হয়ে যায়। 2 বিয়োগ 5, 2ও এটা আছে, 5ও এটা আছে, অর্থাৎ এটা 0। 3 বছরের ঋণ পরিশোধ করলে ওনার যে বছর শেষে ঋণ থাকে সেটা 0 হয়ে যায়, তার মানে ওনার ঋণ শেষ। আমরা খালেদের যে খালেদের ঋণ পরিশোধ, কিন্তু প্রশ্নে একটার সাথে আরেকটা ঋণের পরিমাণ ছিল, সেটা হলো প্রতি বছরের শুরুতে যদি খালেদ কিস্তি প্রদান করে তাহলে এর পরিমাণ এটা দাঁড়ায়, এবং এবার আমরা এই মানটা দিয়ে একটা পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ প্রথমটা আমরা যেটা করছি এটা বছর শেষের, অ্যান্ড এবার আমরা করবো বছর শুরুতে একটা সেম প্রসেসে, ওইটাও দেখাই। তো আমরা আবার এটা আঁকাই নিলাম, এই ছকটা আর কি। তো ছকের প্রথমে 8 লক্ষ এবং কিস্তির পরিমাণ তখন ছিল 2,92,447, 2,92,447 প্রত্যেকটাতে দিলাম। এখানে সুদ দেওয়া আছে 9%, যেহেতু বছরের শুরুতে, তাই প্রথম বছর এখানে 0 হবে, যেটা আসল ওইটাই হবে এখানে। বছর শেষে বেরোবে 5,07,553, এটা এখন এখানে আসবে। পরের বছর সুদ এটার উপর 9% হলে লক্ষ। আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমি পরিমাণটা ভুল করে কমাই দিয়েছিলাম আর কি। তো এটা 10%ই হবে। তো এরপর এখান থেকে এটা করলে হয় 2,41,692 বিয়োগ করলে হয়, তো এই পরিমাণটা আমরা এখানে লিখব 861, এখানে সুদ দিলে হয় 1,26,586, অ্যান্ড এটাই আমরা বিয়োগ করে লিখে দেব 2,65,861, এটা এবং এটা মিলে এখানে 0 হয়ে যাবে। এভাবেই তোমরা এটা বছরের শুরু এবং এটা বছরের শেষে সুদ দিলে কী হবে এখানে সম্পূর্ণটা উল্লেখ করেছি। এখানে যেমন হয়েছে এটাও তো এরকম হবে। তো ভিডিও এটুকুই। 3য় অধ্যায়ের মোটামুটি সবগুলো অঙ্ক কভার করা হয়েছে এই ভিডিওতে। এটা ভালো করে দেখলে মোটামুটি সব কমন পাওয়া সম্ভব 3য় অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসে।